দেখা যায় কুহুকে সঙ্গে নেওয়ার অপেক্ষাটুকুও তার রইল না। একাকী ছুটল নিচে। এদিক দিয়ে কল্প কুহুকে তাড়া দিয়ে বলল, কি হলো? দাঁড়িয়ে আছো কেন? কেন ডেকেছি তোমায়? কুহু তড়িৎ বলল। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি। কুহু ছুটল গাউনের ঘের ধরে। যেতে যেতে তার গলা শোনা গেল। এই ঘুঙুর আপু, দাঁড়াও, দাঁড়াও না। নিচে গিয়ে আরেক দফা অবাক হলো ঘুঙুর। এখানে শুধু বাচ্চারা নয়, বড়রাও হাজির। নূপুর, রুহান সহ ওদের পরিবার, কল্পদের পরিবার, এমনকি ঘুঙুরদের পরিবারও হাজির। সব থেকে বেশি অবাক ঘুঙুর তখন হলো যখন দেখলো তার বাবাও এখানে উপস্থিত। শুধু তাই নয়, একেবারে জুবায়ের চৌধুরীর সঙ্গে ঠিক আগের মতোই হেসে খেলে গল্প করছেন। তাদের একত্রে দেখে ঘুঙুরের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটল। এ তো দুই বন্ধুর বন্ধুত্ব নয়, সে তার চোখের সামনে পুনরায় উজ্জীবিত একটি অঙ্কুরিত বীজ দেখতে পেল, যেখান থেকে ধীরে ধীরে ডালপালা ছড়িয়ে তৈরি হবে বিশালাকার বটবৃক্ষ। ইস, কথার ফুলঝুরি নিয়ে বসেছে যেন দুজন। তা তো হবেই, কত বছরের বলা না বলা কত কথা জমে আছে। এত দ্রুত কি তা শেষ হয়? কুহুর ডাকে হুঁশ ফিরল ঘুঙুরের। কুহু হাঁপাতে হাঁপাতে এসে তার পাশে দাঁড়িয়ে এখনও ঘন ঘন শ্বাস টানছে আর বলছে, এই ঘুঙুর আপু, তুমি এভাবে আমায় ফেলে চলে এলে কেন? এই না তুমি ভয় পাচ্ছিলে একা আসতে, তাহলে আবার একা কি করে এলে? রঙিন আলোয় ঘুঙুর লক্ষ্য করল কুহুকে। আজ দারুণ লাগছে। ভীষণ সুন্দর করে সেজেছে মেয়েটা। সেই সঙ্গে তার বলা প্রতিটি কথায়ও যেন মধু ঝরছে। ঘুঙুর সব ব্যথা বেদনা কিছু সময়ের জন্য সাইডে সরিয়ে কুহুতে মগ্ন হতে চাইল। আলতো হাতে কুহুর নাক টেনে দিয়ে জবাবে বলল, কি বলতো, তোমার মতো সুন্দরী দেখা পাওয়া মাত্রই আমার সব ভয় ডর গায়েব হয়ে গেছে। একেবারে এক্সট্রা এনার্জেটিক পাওয়ার পেয়ে গেছি। দেখলে না কেমন ছুটে চলে এলাম। ঘুঙুরের কৌতুক শুনে কুহু লজ্জা পেল বোধহয়। গাল ফুলিয়ে বলল, আমাকে কি বাচ্চা পেয়েছো? মন ভোলানো গল্প বললেই বিশ্বাস করে নেব? ঘুঙুর কুহুর গাল চেপে ধরে আদর দিয়ে বলল, না, আপনি তো পাকা বুড়ি একটা। সব কিছু গোছগাছ শেষ। ক্লাবের ছেলেরা বাদেও আরও কিছু দলীয় নেতাকর্মীরা এসেছেন। তাদের সঙ্গে রয়েছে তাদের পরিবার। বেশ বড়সড় সেলিব্রেশনই। এতটুকু সময় ওরা অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছে। জুবায়ের চৌধুরী ওদের ওপর ভীষণ সন্তুষ্ট এবং কৃতজ্ঞ। সেই শুরুর সময় থেকে 10 জন 12 জন, তারপর আরও কিছু যোগ হতে হতে এখন তার কত বড় দল। বলতে হচ্ছে ছেলেগুলো শুধু টাকার জন্য নয়, তাকে ভালোবেসে, দলকে ভালোবেসে একনিষ্ঠতার সহিত কাজ করে চলেছে। শুধু যে দলীয় কাজে তা নয়, কিন্তু জুবায়ের চৌধুরীর ব্যক্তিগত জীবনেও তারা সমান অংশীদার। তার প্রমাণ আজ এখানেই। কল্প ছাদ থেকে নামলো বেশ লম্বা সময় পর। তবু নিজ ইচ্ছায় নয়, বারবার কল পেয়ে নিচে গেস্টরা এসেছে, সে না থাকলে চলে। জুবায়ের চৌধুরী তাকে দেখা মাত্রই কাছে ডাকলেন। পরিচয় করিয়ে দিলেন আরও বেশ কিছু নতুন মুখের সঙ্গে, যারা প্রত্যেকে রাজনৈতিক পেশায় নিযুক্ত। অবশেষে কেক কাটা হলো, ডিনার হলো, সেলিব্রেশন হলো। সব শেষে জুবায়ের চৌধুরী অ্যানাউন্স করলেন তিনি একটি জরুরি ঘোষণা শোনাতে চান। সবাই উৎসুক তার ঘোষণা শুনতে। সবার অপেক্ষার অবসান ঘটিয়ে তিনি বললেন, আজ এই আনন্দঘন মুহূর্তে সবাইকে সাক্ষী রেখে আমি আরও একটি আনন্দের সংবাদ উপস্থাপন করতে চাই। আমি আর আমার বাল্যবন্ধু আমির মিলে সিদ্ধান্ত নিয়েছি আগামী মাসের প্রথম শুক্রবার আমার ছেলের গল্পের সঙ্গে আমিরের ছোট মেয়ে গুমুরের বিবাহ সম্পূর্ণ করব। ওদের দুজনের সম্মতিতে দুই পরিবার মিলে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের এই আনন্দের ভাগীদার স্বরূপ আপনারা সবাই আমন্ত্রিত। যথাসময় সকলের নিকট কার্ড পৌঁছে যাবে। সকলে ওদের জন্য পান ভরে দোয়া করবেন। চারিদিকে দিয়ে বাহাবা করতালিতে ভরে উঠল। জুবায়ের চৌধুরী ও আমির সাহেব কোলাকুলি করলেন। খাদিজা বেগম ও নলিনা বেগম একে অপরকে জড়িয়ে ধরলেন। কুহু খুশিতে দুটো লাফ দিয়ে ঘুঙুরকে জাপটে ধরে বলল, ইয়াহু! আর মাত্র কয়েকদিন বাদেই তুমি আপু থেকে ভাবি হয়ে যাবে। আমার যে কি খুশি লাগছে। নূপুর এগিয়ে এসে ঘুঙুরের মাথায় হাত বুলিয়ে দিল। হাসল আনন্দের হাসি। বোনের কাঁধে মাথা ফেলে ঘুঙুর আড়ালে তাকালো কল্পের দিকে। দেখলো এত সব যাকে ঘিরে তারই কোনো প্রতিক্রিয়া নেই। কেমন ভাবলেশীন দাঁড়িয়ে আছে। ঘুঙুর দীর্ঘশ্বাস ফেলে সোজা হয়ে দাঁড়ায়। পরপর খাদিজা বেগম আসেন। হবু পুত্রবধূর মাথায় স্নেহের পরশ বলিয়ে দোয়া দিয়ে যান। নলিনা মেয়েকে বুকে চেপে কান্না আড়াল করেন। সময় কেমন চোখের পলকে পেরিয়ে গেল। এত হইচই, এত আয়োজন, এত উল্লাস উদ্দীপনায় ঘুঙুর ঠাউরি করতে পারল না যে কখন তার মেহেন্দি সন্ধ্যা চলে এলো।
বিয়ের যাবতীয় কেনাকাটা করেছে সব কল্প। শুধু তাই নয়, কাউকে দেখতে অবধি দেয়নি সে কি কিনেছে। প্রতিটি ফাংশনের দিন যার যার জিনিস তার তার কাছে পৌঁছে দিচ্ছে। যেমন আজ সকালে সবাই নিজের মেহেন্দির ড্রেস হাতে পেয়েছে। সবাই তো তারপর অবাক, এতটা ইউনিক ড্রেসগুলো। ঘুঙুরের জন্য এসেছে মেহরুন কালারের ঘরারা টাইপ ড্রেস, যার পুরোটাই চকচকা স্টোনের কারুকার্যময়। যে দেখছে সেই প্রশংসা করছে, এত সুন্দর মানিয়েছে না তাকে। পার্লার থেকে আর্টিস্টরা এসে মেহেন্দি পরিয়ে গেছে তাকে। ঘুঙুর বারবার হাতের তালুতে গোলগাল চোখে দেখছে, যেখানে তার ভালোবাসার নাম খোদাই করা হয়েছে মেহেদির রঙে। কোত্থেকে নূপুর ছুটে এলো তখনই ঘুঙুরের হাত টেনে নিল, চকচকে দৃষ্টিতে চেয়ে বলল, আরে বাহ, দারুণ রং হয়েছে তো। আরেকজন কাছে নিল নূপুরের সঙ্গে। সে বলল, বর ভীষণ ভালোবাসবে, দেখিস। নূপুর শব্দ করে হেসে উঠল। মিয়ে গেল ঘুঙুর। বর শব্দটি অনুভূতির জোয়ারে ভাসিয়ে নিল তাকে। মনে মনে লাজুক হেসে ভাবল, এখনো তো হয়নি, তাতেই সবাই যে হারে বড়বড় করছে। পার্মানেন্ট হয়ে গেলে তখন কি করবে এরা? এভাবেই হাসি মজায় বেশ লম্বা সময় পেরিয়ে গেল। মেহেন্দি হলো। রাতে ফ্রি হয়ে ফোন হাতে নিতেই কুহুর ফোন এলো ঘুঙুরের ফোনে। ভিডিও কল দিয়েছে। ঘুঙুর রিসিভ করে নিল ফোনটা। তৎক্ষণাৎ ভেসে উঠল কুহুর উচ্ছ্বসিত বদন। সে দুহাতে নেড়ে নেড়ে দেখাচ্ছে আর বলছে, এই ঘুঙুর আপু, দেখ দেখ কেমন হয়েছে দেখ। তোমাদের বাড়ির মেহেন্দি হবে আর আমরা বসে থাকবো, তা হয় না। আমরাও মেহেন্দির আয়োজন করেছি, দেখো দেখো ভাইয়াকেও পরিয়েছি। পাশ থেকে গম্ভীর কণ্ঠ শোনা গেল, কুহু বিরক্ত করো না। কে শোনে কার কথা। নাছর বান্দা কুহু ফোন এদিক সেদিক ঘুরিয়ে ফিরিয়ে কল্পের মেহেন্দি রাঙা হাতের তালু দেখালো। ঘুঙুরের কপালে ভাঁজ পড়ল। পুরুষ মানুষ মেহেন্দি দেয়? আশ্চর্য, এটা না মেয়েদের রিচুয়াল। সহসা তার চোখ আটকায় সেখানে যেখানে নিজের নামখানা ঝলমল করছে। কি দারুণ অনুভূতি যে হয়। পরপর তা ভাঙে প্রিয় পুরুষের তিতি বিরক্ত আদল চোখে পড়ে। সে দৃষ্টি নত করে নিল। ততক্ষণে কুহু নিজের দিকে ফোন ঘুরিয়ে নিয়েছে, বলছে, কেমন হয়েছে? সুন্দর না? আমি করেছি, সুন্দর তো হবেই। ঘুঙুর মলিন মুখে বলল। খুব সুন্দর। কুহু বলল, এই তো, এমন মনমরা হয়ে আছো কেন? তোমার না বিয়ে এভাবে থাকলে চলবে? আরে খুশিতে লাফালাফি করো, যেমনটা আমার বিয়েতে আমি করবো ভেবে রেখেছি। ঘুঙুরের চোখ বড় বড় হয়ে গেল। কুহু নিজেও বুঝলো ভুল জায়গায় ভুল কিছু বলে ফেলেছে। সে আমতা আমতা করতে করতে ফোনটা কেটে দিয়ে ছুট লাগালো। এদিকে কল্প হতভম্ব দৃষ্টিতে সেদিক পানে চেয়ে। এখনো বোধহয় নিজের কানকে বিশ্বাস হচ্ছে না তার। চোখের পলকে হলুদের সন্ধ্যাটাও কেটে গেল। শাওয়ারের নিচে দাঁড়িয়ে ওয়াশরুম মিররে নিজেকে নতুন রূপে আবিষ্কারের মত্ত ঘুঙুর। রাত ভালোই গভীর হয়েছে। পাছে ঠান্ডা লাগার ভয়ে গরম পানি করে দিয়ে গেছেন নলিনা বেগম। আগামীকাল বিয়ে, ঠান্ডা লাগলে মুশকিল হয়ে যাবে। মিররে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে ঘুঙুর। আপন সত্তাকেই চেনা যাচ্ছে না একদম। সব কিছু কেমন ঘোরের মতো। মনে হচ্ছে ঘুম ছুটলেই ভাঙা স্বপ্ন হয়ে মুষড়ে পড়বে সব। গালে গলায় আলতো হাতে ছুঁয়ে ছুঁয়ে দেখছে সে। হলুদগুলো একেবারে সতেজ। এই তো তার ভালোবাসার গায়ের ছোঁয়া তার গায়েও লেগে। এই ছোঁয়া নিজের হাতে কিভাবে মুছে ফেলবে সে। দোনমনো করে অনেকটা সময় এভাবেই পার করে ফেলল সে। তখনই নলিনার গলা শোনা গেল। তিনি মেয়ের অপেক্ষায় বসে। রাত কি কিছু কম হলো? এখন খেয়ে দিয়ে রেস্ট না নিলে সকাল সকাল উঠতে পারবে? বউ সাজে ভালো লাগবে তখন? সতেজ দেখাবে মুখখানি? মায়ের হাজারটা ভাবনা চিন্তাকে প্রাধান্য দিয়ে যত দ্রুত পারল গোসল সেরে বের হলো ঘুঙুর। শাড়ি খুলে গায়ে একটা হলুদ কামিজ জড়িয়ে আছে এখন। মায়ের আদেশ, আজ সারা দিন রাত তাকে হলুদ পরেই কাটাতে হবে। তবেই না গায়ে হলুদের আমেজটা দীর্ঘক্ষণ অব্যাহত থাকবে। মায়ের এমন উদ্ভট ভাবনায় বিস্মিত ঘুঙুর। তবু কিছু না বলে সেভাবেই সবটা মেনে নিল। কেন জানি আজ মায়ের ওপর দিয়ে কথা বলতে ইচ্ছে করছে না। কাল তো চলেই যাবে, আজ অন্তত মায়ের আদেশ মতো সব হোক। রাতের খাবারটা বেশ যত্ন নিয়ে নলিনা নিজের হাতে মেয়েকে খাইয়ে দিলেন। ঘুমটাও দুজনের একসঙ্গেই হলো আজ। ঘুম হলো নাকি প্রাণ খুলে গল্পই বেশি হলো কে জানে। তবে ভেতরে ভেতরে একটা চাপা কষ্ট স্পষ্ট ছিল। মা সন্তানের বিচ্ছেদের যন্ত্রণায় বারংবার ভারী হয়ে উঠছিল আশপাশের পরিবেশ, বাতাবরণ। এভাবেই কেটে গেল এক হাসি কান্না মাখা নিরেট রজনী। বাড়ি ভর্তি মানুষজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সবাই নিজেদের মতো ব্যস্ত। কেউ বসে নেই। বিয়ে বাড়ি বলে কথা, বসে থাকলে চলে?
একমাত্র এই ঘুঙুরই ফ্রি, তাকে কেউ কোনো কাজ ছুতেই দিচ্ছে না। সবার এক কথা, বিয়ের কোণে কাজে হাত লাগায় বুঝি। এভাবেই একাকী বৃষ্টিকে ভীষণ মনে পড়ছিল তার। সেদিন থেকে কতবার যে কল করলো মেয়েটাকে, কিন্তু অভিমানী একটিবারের জন্য ফোনটা রিসিভ করলো না। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ঘুঙুরের। কত প্ল্যানই না ছিল তাদের, সব কেমন জলাঞ্জলি গেল। আনমনা সে সহসা লক্ষ্য করলো দুটি স্নেহাতুর দৃষ্টি তার দিকে আকুল হয়েছে। দৃষ্টি বিনিময় হতেই আড়ালে হারালো চোখ দুটি। ঘুঙুর আর এক মুহূর্ত দেরি করল না, ছুটেই চলল বাবার পিছু। সুবিশাল কক্ষটির জানালার নীল পর্দা ধরে আদুরে দৃষ্টি ফেলে দাঁড়িয়ে আছেন আমির সাহেব। গুরু গম্ভীর মানুষটির চেহারায় তুলনামূলক বেশি গাম্ভীর্য চোখে পড়ছে যেন। ঘুঙুর দরজায় টোকাবিহীন ঘরে ঢুকে পড়ল, ধীর পায়ে এগিয়ে গিয়ে দাঁড়ালো বাবার ঠিক পেছনে। কিছুক্ষণ পরে নম্র কণ্ঠে ডাকলো, বাবা। আমির সাহেব চমকে উঠলেন। এই মুহূর্তটার জন্য তিনি একদমই প্রস্তুত ছিলেন না। এমন দিনে মেয়ে তার চক্ষু ঘোষাতে আসবে এটা ভাবতেই ভুলে গেছেন তিনি। ভেবেছিলেন মেয়ে হয়তো তাকে ভুলে বেশ থাকবে। ঘুঙুর সন্তর্পণে বাবার কাঁধে মাথা রাখল, দুচোখ বন্ধ করে পরম স্বস্তির নিঃশ্বাস ফেলল। আমাকে মনে রাখবে তো বাবা? আমির সাহেবের বুকটা মোচড় দিয়ে উঠল। ইস, এভাবে কেউ বলে? বাবারা কি কখনো সন্তানদের ভুলতে পারে? সংসার সন্তানের দায়িত্ব পালনে তাদের কঠোর হতে হয় ঠিকই, কিন্তু তা তো সবই লোক দেখানো। আসল কথা তো তাদেরও একটা মস্ত বড় মন আছে, ভালোবাসার ভালো রাখার জায়গা আছে। সেই ভালোবেসে ভালো রাখতে গিয়ে কাঠিন্যতা তাদের আগলে নেয়। সন্তানদের কাছে তারা হয় নিষ্ঠুর, পাষণ্ড পিতা। মনে মনে বলার মতো কত কথা থাকলেও গুছিয়ে বলার মতো কোনো কথাই খুঁজে পেলেন না আমির সাহেব। মেয়ের প্রশ্নে মেয়েকে বুকে আগলে নিয়ে বুঝিয়ে দিলেন তার উত্তরখানা। ঘুঙুর থেমে থাকলো না, পরে বলল, মিস করবে? আমির সাহেব বার কয়েক মাথা ঝাঁকিয়ে সম্মতি দিলেন। ঘুঙুর বুঝল খুব মিস করবে। তার অধর কোণে নিষ্প্রিয় হাসি। এবারে সর্ববৃহৎ প্রশ্নটি করেই বসল ঘুঙুর, ক্ষমা করেছ আমায়? আমির সাহেব চমকালেন। মেয়ে তার কি বলছে? এই চরম মুহূর্তে এসে সে কিনা ক্ষমার হিসেব করছে। আচমকা মেয়েকে শক্ত করে জড়িয়ে নিলেন তিনি। স্নেহের পরশে ভরিয়ে তুললেন মেয়ের ললাট, বুঝিয়ে দিলেন নিজের মনের অভিব্যক্তি। বাবারা সন্তানদের উপর কখনোই রেগে থাকতে পারে না, তবে রাগ দেখাতে পারে খুব। ঘুঙুর আবারও খুব মুখ খুলল, আকুলতায় ভরা চোখে চেয়ে উতলা কণ্ঠে বলল, তবে কথা বলছো না যে? কথা বলো, কিছু অন্তত বলো। আজকের পর থেকে কিন্তু আর এভাবে কথা বলার সুযোগ আসবে না। মেয়ে তোমার পর হয়ে যাবে। আমির সাহেবের দৃষ্টি ছলছল করে ওঠে। কণ্ঠনালী দিয়ে বলতে চাওয়া কথাগুলো বের হয় না কিছুতেই। সামান্য না ধ্বনিটুকু উচ্চারণও তার প্রবল আপত্তি। বোবা মানুষের মতো কথা বলতে বৃথা চেষ্টা চালিয়ে অবশেষে মেয়েকে সেই মাথা নেড়ে না বসাতে হলো। ঘুঙুর বুঝল বাবা তার অধিক শোকে বাকহারা হয়ে গেছে। বুকের পাথর সরলে মুখ ফুটবে ঠিক। বর এসেছে। এত ছোট বাক্যখানা ঘুঙুরের নিকট আজ এতটা বৃহৎ ঠেকছে তার ঠাউরের ঊর্ধ্বে। নূপুরের বিয়েতে যখন শুনেছিল কই, তখন তো এতটা উচ্চাটন হয়নি। এখন সব কিছু কেমন ঘোলাটে হোতা অনুভূতি। অফ হোয়াইট কালারে ছেলেদেরও যে এতটা মানায় তা কল্পকে না দেখলে জানাই হতো না ঘুঙুরের। নিজের দিকে এক পলক তাকিয়ে চোখ ঘুরিয়ে নিল সে। না, তার থেকেও যেন কল্পকে বেশি ব্রাইট লাগছে, একেবারে ঝকঝক করছে। মেয়ে হয়েও তার বেহায়া দৃষ্টি বারংবার পুরুষটিকে দংশন করছে, অথচ পুরুষটি কেমন কঠিন হয়ে বসে। আজ দিনটাও এমন করবে? গাল ফুলিয়ে অভিমানী মেয়ে চেয়ে রয় ভালোবাসার পানে। কি ভাবি সাহেবা, এভাবে দেখলেই তো নজর লেগে যাবে আমার ভাইয়াটার। হকচকিয়ে ওঠে ঘুঙুর। চিরপরিচিত কণ্ঠে অচেনা বলি অসময়ে হজম করতে বেগ পেতে হয় তাকে। বিস্ময়াবিষ্ট নয়নে চেয়ে রয় বৃষ্টির পানে। শেষমেশ মেয়েটা এসেছে তবে, এই যেন দিবা স্বপ্ন ঘুঙুরের নিকট। নিজ হাতে আনমনে একখানা চিমটি কাটল সে, নিজ মনেই আর্তনাদ তুলল তাতে। সহসা টলমল করে ওঠে তার জলপদ্মের ন্যায় অক্ষি যুগল। ভাঙা কণ্ঠ কাঁপিয়ে বলল, তো তুই সত্যি এসছিস? বৃষ্টি বিরক্ত হয় এমন প্রশ্নে, চোখে মুখে সেই ভাব স্পষ্ট। তীব্র অনীহা নিয়ে বলল, ভাইয়ের বিয়ে আসবো না? ঘুঙুর বৃষ্টির কাঁধে আলতো হাতে চর মেরে বলল, তাই বুঝি? তা এখন লেট করলি কেন? তোর কি এত লেটে আসার কথা ছিল? কখনো শুনেছেন ভাবি সাহেবা বরপক্ষ সকাল সকাল এসে কনের বাড়িতে বসে থাকে? আজও তুই বরপক্ষ হবি কেন? তুই তো কনে পক্ষ। আমার পক্ষ তুই, আমার কলিজা তুই। তুই কেন বরপক্ষ হতে যাবি? আমিও কারো কলিজা টলিজা নই,
এখানে এসেছি সিফ বরপক্ষ হয়ে, তাও ভাইয়া বললো তাই, এর বেশি কিচ্ছু নয়, আমার কেউ নেই। অভিমান উগলে দিয়ে বৃষ্টি উঠে দাঁড়িয়েছে সবে। পেছন থেকে চাপড়ে ধরল ঘুঙুর, অপরাধী কণ্ঠে বলল, এবারের মতো মাফ করে দে জান, আর কখনো এমন হবে না। রাগের বশে কি না কি বলে ফেলেছি, তাতেই তুই এভাবে পর করে দিবি আমায়? বল বল না। বিয়ের আসরে এমন মোমেন্ট চললে নজর সবার এদিকে থাকাটাই স্বাভাবিক, হলেও তাই। যে যার কাজ ফেলে ওদের দিকে হা করে চেয়ে সবার একই প্রশ্ন, এদের আবার কি হলো? কল্প জিহান তো জানে আসল ঘটনা, তাই রিল্যাক্স। ঘুঙুরের তো হুঁশ নেই, কে দেখছে না দেখছে, সে প্রিয় বান্ধবীর রাগ ভাঙাতে ব্যস্ত। বৃষ্টি পড়েছে বিপাকে, সবার এমন নজরকাড়া দৃষ্টির তোপে পড়ে তার হাঁসফাঁস লাগছে, অস্বস্তি হচ্ছে ভীষণ। ঘুঙুরকে আলগোছে ছাড়ানোর প্রয়াস চালিয়ে ব্যর্থ সে শেষমেশ নতি শিকারে বাধ্য হলো। চাপা স্বরে বলল, ঠিক আছে, ক্ষমা করছি, এবার তো ছাড়। ঘুঙুর খুশিতে আরেকটু জড়িয়ে নিল ওকে, বলল, সত্যি তো? 3 সত্যি বল। বৃষ্টি 3 সত্যি বলে তবেই ছাড়া পেল। দুজন বসলো পাশাপাশি। ঘুঙুরের এতক্ষণে হুঁশ ফিরল। এতক্ষণ সবাই তাদের দেখছিল, ভাবতেই শিউরে উঠল সে। আবেগে শেষে কিনা সকলের সামনেই, ভাবতেই লজ্জায় বদন নুয়ে আসছে তার। ততক্ষণে তার ডান পাশের জায়গাটুকু দখল করলো কুহু এসে। মিষ্টি হেসে বলল, কি ভাবি সাহেবা, ভাইয়ার ভাগের ভালোবাসা সব বান্ধবীকে দিয়ে দিলে হবে? পরের জন্য তো কিছু বাঁচিয়ে রাখ। ঘুঙুরের লজ্জা মিশ্রিত বদন কুহুর কথায় উঠে এলো ওপরে। শক্ত হাতে চেপে ধরল কুহুর কান, বলল, তবে রে ফাজিল মেয়ে। কুহু কান ছাড়িয়ে নিতে নিতে বলল, আহ, লাগছে তো। লাগার জন্যই তো ধরলাম, খুব দুষ্টু হচ্ছ। আচ্ছা বাবা, আর বলবো না, এবার তো ছাড়। এটাই লাস্ট সুযোগ, এরপর ধরলে আর কোনো ছাড়াছাড়ি নেই। সোজা তোমার ভাইকে বলে বিয়ে দিয়ে দিব।